সো কল শিক্ষিত বেকার, এই কথাটা শুনতে শুনতে জাস্ট আমি নিজেও সাফার করছি, নিজেও। আফটার অল তুমি এতটুকু পড়াশোনা শিখে কি করেছো? আমার নিজের সাথে ঘটেছে এই ধরনের জিনিস। মেয়েরা যদি সেলফ ডিপেন্ডেন্ট না হয়, কোয়ালিফিকেশনগুলো ফাইলের মধ্যে বন্দি হয়ে আছে, আজকে এখনো পড়ে যাচ্ছিস, এখনো ব্যাগ নিয়ে ঘুরছিস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমারও চলছে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা যদি চাও তাহলে ভিডিওটা দেখতে পারো, আর যদি ভিডিওটা না পছন্দ হয় বা তোমাদের যদি আমার এই কথাগুলো পছন্দ না হয়, প্লিজ স্কিপ করে যেও। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের মতামত জানিও। এটাই আজকের বাস্তবটা, আমাদেরকে মেনে নিতে হবে, আর এটাই বাস্তব। একদমই মনটা ভালো লাগছিল না, ভাবতে পারিনি তোমাদের সাথে আজকে আমি ভিডিও শেয়ার করব, কিন্তু তোমাদের সাথে আবার কথা না বললে আমার মনটাও ভালো লাগে না। তাই ভাবলাম যে মন খারাপ তোমাদের সাথে শেয়ার করি, দেখি মনটা কতটা হালকা হয়। আর নিশ্চয়ই তোমরা যারা দেখছো আমাকে কমেন্টে তোমাদের মতামতটা জানিও, তাহলে আরও ভালো লাগবে, তোমাদের ব্যাপারটাও জানতে পারবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে তোমাদের মতামত অবশ্যই জানিও। তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখো। তো ফাইনালি চলে এসেছি তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করার। আমি কেন জানি না, প্রত্যেকটা মানুষের তো একটা শেয়ার করার জায়গা থাকে, মন খুলে কথা বলার জায়গা থাকে। তোমরা হয়তো আমার সেই জায়গা যেখানে আমি মানে মন খুলে বলতে পারি আর কি। মানে আমার ইচ্ছা হয়, তোমরা শোনো বা না শোনো, আমার ইচ্ছা হয় মোট কথা যে তোমাদের সাথে শেয়ার করি অন্তত। মানে জিনিসগুলো, মানে মনটা হালকা হওয়া বলে যাকে বলো, বুঝেছো তো? ওই মনটা হালকা হওয়া। এটা কাছের মানুষ অবশ্যই আছে, আমার দাদা আছে, হাজব্যান্ড আছে, যাদেরকে আমি বলতে পারি। কিন্তু কি বলতো, শেষে কথার শেষে এটাই হয় যে একটা নীরবতা চলে আসে ব্যাপারটার মধ্যে, যে বলতে থাকলাম, আমি বলতে থাকলাম, একই জিনিস প্যান প্যানাচ্ছি, তারাও শুনছে, তারপরে চুপ হয়ে গেল। ওরাও কি করবে, তোমরা ওদেরও কিছু করার নেই। কিন্তু কি বলতো, বলে হালকা হওয়া, এটাই আর কি। তো সেটাই, যে শিক্ষিত বেকার, এই যে মানে ট্যাগলাইন, যে শিক্ষিত বেকার, এই সোকল শিক্ষিত বেকার, এই কথাটা শুনতে শুনতে জাস্ট মানে কান পচে যাচ্ছে আর কি। একটা ছেলে বলো বা একটা মেয়ে বলো, উভয়েরই মানে এই যে শিক্ষিত বেকার কথাটা শুনলে যে কতটা কষ্ট হয়, সেটা মানে একমাত্র যে শোনে সেই বোঝে। আমি জানি যে এখন আমাদের চারিপাশের যা অবস্থা, পারিপার্শ্বিক যা অবস্থা, মানে বেকারত্বের যা মানে বাড়বাড়ন্ত, এতে সবাই কম বেশি এই কথাগুলো শোনে। কিন্তু আজকে একটা মানে আমরা যখন 7, 8, 9, 10-এ পড়েছি, তখন দেখেছি যে জাস্ট গ্র্যাজুয়েশন পেয়েই মানে স্কুল টিচার হয়ে তারা চলে এসেছে, তারপরে বিএড করেছে, তারপরে এমএ এমএসসি যাই হোক করেছে। কিন্তু আজকে আমাদের অবস্থাটা ভাবো, আজকে গ্র্যাজুয়েশন করে তো দূরে থাক, এমএসসি করেছি, বিএড করেছি, তারপরেও এইভাবে বসে থাকতে হচ্ছে। তারপরেও আজকে লোকের মুখঝামটা, লোকের কাছে কটু কথা, লোকের কাছে মানে বিভিন্ন মানে কাটাছেঁড়া, এই সমস্ত হতে হচ্ছে। কেমন লাগে বলো? আমি ছেলেদের প্রসঙ্গটা আগে আনবো। এই ছেলেদের দাঁড়াতেই হবে, তোমাকে একটা চাকরি করতেই হবে, এটা ছেলেদের বাধা ধরা। মেয়েদের একটা নিয়ম আছে যে একটা ছেলের ঘাড়ে উঠে বসে থাকবে, ছেলেটা রোজগার করে খাওয়াবে, মেয়েটার দিন চলে যাবে। তাও তাও একটা মেয়েদের গতি তাহলে হলো, কিন্তু ছেলেদের গতি কি করে হবে? তুমি যাই বলো যে একটা ছেলে যদি মান্থলি 2,000 টাকা ইনকাম করে, আজকে এমএসসি বিএড হয়েও, নেট কোয়ালিফাই হয়েও যদি 2,000 টাকা ইনকাম করে, তাহলে তার সংসারটা কি করে চলবে? সেটাই বলো, যে আজকে এতটা শিক্ষিত হয়েছি, বিএড করতে কত টাকা যার কাছ থেকে যেমন পেরেছে নিয়ে গেছে। 1,00,000 টাকা, 1,50,000 টাকা, 85,000 টাকা, 90,000 টাকা, 95,000 টাকা, যা পেরেছে তাই নিয়েছে। কিন্তু আজকে সেই টাকা তো আমাদের সারা জীবনের জন্য জলে গেছে, তারপরেও 2,000 টাকায় কাজ করতে কেমন লাগে?
সেটা বলো। আমি আমার দাদার কথাই বলছি, ও ফিজিক্সে এমএসসি করা, বিএড করা, যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যথেষ্ট নলেজ। আজকে 2,000 টাকায় একটা স্কুলে পড়াতে যাচ্ছে না। বাড়িতে বসে থাকলে বোরিং লাগছে, বাড়িতে বসে থাকলে ভালো লাগছে না, খুব ডিপ্রেশন কাজ করছে, তার থেকে কোথাও তো যাই। আজকে আমাদের মতো এই মানে জেনারেশনটা, বা আমাদের আগের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন পুরো নষ্ট, পুরো নষ্ট। আমাদের কোনো আর ভবিষ্যৎ নেই। আমরা 2,000 টাকায় আজকে স্কুলে দৌড়ে দৌড়ে ঘুরছি, সিবি ফেলছি যে আমাদেরকে একটু নাও, পড়াতে নাও। আজকে মানে এটা কি? আজকে যদি তো আমরা যদি পরীক্ষা দিতে পারতাম, পরীক্ষা দিয়ে আমরা বাতিল হয়ে গেলাম, না আমাদের যোগ্যতা নেই, আমরা বাতিল হয়ে গেছি, আমাদের আমাদের মানে হবে না, আমরা যোগ্য নই এটার জন্য, ঠিক আছে মেনে নিলাম, গিয়ে ঘর সংসার করতে লেগে পড়লাম। কিন্তু যেখানে একটা বারো আমরা পরীক্ষার সুযোগ পাচ্ছি না, একটা বারো আমরা আমাদের নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছি না, সেখানে আমরা কি করে বুঝবো যে আমরা আদৌ পারি কি পারি না? ছেলেদের কথা আমি এই অবধি স্টপ করলাম, যে একটা ছেলে যোগ্য হয়েও 2,000 টাকায় কাজ করতে যাচ্ছে, সে তার মেধার কোনো যোগ্য কিছু পাচ্ছে না, তবু তাকে সংসার চালাতে হবে, যে কোনো কাজ তাকে করাতে হবে। ঘরে মানে দুয়ারে দুয়ারে একটা টিউশন পড়াতে যাচ্ছে, কোনো কাজেই আমি ছোট করছি না, কিন্তু আমি এতদূর পড়াশুনো শিখেছি, আমি একটা ভালো কাজের জন্যই তো শিখেছি। তাহলে ছোট থেকে পড়াশুনো না করে মাটি কাটার কাজ করতে পারতাম, তাহলে সেটা আমার তখন আর অত মাথায় লাগতো না যে ঠিক আছে আমি পড়াশুনো করিনি, আমার জন্য এই কাজ ঠিক আছে। কিন্তু যখন এতদূর পড়াশুনো করেছি, তখন এই কাজটা কেমন লাগে তখন। ঠিক আছে আমি সবই মানলাম। আমি মেয়েদের প্রসঙ্গে আসি। আমার এমন অনেক 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 বান্ধবী আছেন, প্লাস আমি নিজেও সাফার করছি, নিজেও। আজকে এতদূর পড়াশুনো করে, বিএড করে, এমএসসি করে, আজকে যখন আমি বেকার শিক্ষিত, তখন আমাকে মানে অ্যাজ এ, যেটা হয়, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে, অন্যের টাকায় তখন আমাকে নির্ভর হতে হচ্ছে, লোকের কাছে দুটো হাত পাততে হচ্ছে কিছু কেনার জন্য। সবই ঠিক আছে, কিন্তু যখন একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে, তারা দেখছে মানে আফটার অল তুমি এতটুকু পড়াশুনো শিখে কি করেছো? তুমি এতদূর পড়াশুনো যে শিখেছো, শিখে তোমার কি লাভ হয়েছে? সেই সংসার করছো, সেই তুমি সংসারের খুন্তি নাড়ছো, এছাড়া আর কিচ্ছু করছো না। তোমাকে ট্রিট করা হচ্ছে মানে যতটা নিচে নামানো যায়, যতটা মানে খারাপভাবে ব্যবহার করা যায়। আলটিমেটলি তুমি তো টাকা রোজগার করছো না। তুমি যদি টাকা রোজগার করো তাহলে কিন্তু তোমার মূল্য আছে, না হলে নেই। আমার আমার নিজের সাথে ঘটেছে এই ধরনের জিনিস, প্লাস আমার আরও যে বান্ধবী চারিপাশে আছে, 100%-এর মধ্যে একজন হয়তো ভালো পেয়েছে তার পরিবারকে, কিন্তু আর 99% এই সাফার করছে। তাদের তারা আজকে এতদূর পড়াশুনো শিখে আজকে লোকের লাথি যেটা খাচ্ছে রীতিমতো, তারা রীতিমতো একটুখানি চাকরির আশায় এখনো পর্যন্ত সারাদিন কাজ করে একটু টিউশানি বা একটু কিছু করার চেষ্টা করছে। আজকে মেয়েরা যদি সেলফ ডিপেন্ডেন্ট না হয়, বা মেয়েরা যদি বেকার থাকে, তাহলে আগের মতো আর ওই ছেলেদের টাকায় হাত পেতে খেলে হয় না। যখন একটা মানুষ এতদূর পড়াশুনো শিখে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়, তখন কিন্তু তার মাথার উপর প্রচুর চাপ পড়ে, যে আমি এতদূর পড়াশুনো শিখে তাহলে আমি কি করলাম, আমাকে যদি সেই অন্যের হাতে হাত পাততে হবে। এটাই হচ্ছে কথা, যে আমি এমন এমন ঘটনা দেখেছি। আমার রিসেন্ট একটা ঘটনা দেখেছি, আমার দিদি দিদি হয় সম্পর্কে। তো সে যে মানে কিভাবে নির্যাতিত হচ্ছে বিয়ের পরে, যে শুধু কিন্তু একটাই, যে সে বেকার, সে বেকার, সে এতদূর পড়াশুনো শিখে সে কিছু করেনি, এটাই তার দোষ। কিন্তু দোষটা কি সত্যিই তার? তো
তোমরা কমেন্টে জানিও তো, সত্যিই কি আমাদের দোষ? আমরা আজকে সেলফ ডিপেন্ডেন্ট নই, আমরা আজকে রোজগার করছি না, আজকে আমরা চাকরি পাচ্ছি না আর নিজের যোগ্যতা প্রমাণের জন্য আজকে এতদূর পড়াশুনো শিখে আমাদের কোয়ালিফিকেশানগুলো ফাইলের মধ্যে বন্দি হয়ে আছে? আজকে কি সত্যি সবটা দোষ আমাদের? সব দোষের কি ভাগিদার আমরাই? আমি জানি এর থেকে আমার দেখা হয়তো 5-7 জন মেয়ের সাথে এরকম ঘটছে, হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার দিদিরা আছে, হাজার হাজার দাদারা আছে, তাদের সাথে এরকম ঘটছে। রিলেটিভদের সামনে যাওয়া যায় না, তারা নানা রকম প্রশ্ন করতে থাকে, কি করলি এত দূর পড়াশুনো শিখে, কি করছিস, কি রে এখনো পড়ে যাচ্ছিস, এখনো ব্যাগ নিয়ে ঘুরছিস? কি জবাব দেব? নিজেদেরকে কিভাবে তাদের সামনে বলবো যে আমরাও চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না? কি বলবো, মানে এতটা কষ্ট হয়। কালকে সারা রাত ধরে কেঁদেছি, তোমাদের বিশ্বাস নাই হতে পারে। কালকে মানে 12টা, 12:30 বা 1টা থেকে আমার এতটা মন খারাপ লাগছে যে কি করব, ভবিষ্যৎ কি বলছে। এতদূর পড়াশুনো শিখেছি, এখনও টিউশন পড়তে যাই না, টিউশনটা চালিয়ে রাখি, অন্তত অ্যাটাচমেন্ট তো থাকবে বইয়ের প্রতি, একটা মানে একটা প্রেশারে তো থাকবো যে এতদিন বাদে মানে পড়া দিয়েছে, একটু পড়বো, একটু প্রেশারে পড়াশোনার সাথে অ্যাটাচমেন্টে রাখার জন্য এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। জানি না আমার ভবিষ্যৎ কি বলছে, আমি ভবিষ্যতে কিছু করতে পারবো কি না, হয়তো আমিও দাদা দিদিদের মতো ওই পথ ধরবো, আমারও জীবনে কিছু করা হবে না, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যাই। ভবিষ্যৎ কি কার কি বলবে কেউ জানে না, কিন্তু যদি একটা পরীক্ষা, একটু যদি পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ পেতাম, মানে এতটা খারাপ লাগে যে আমরা তো একটা লাইনের স্টুডেন্ট, আমার মতো অনেকেই আছে আমি জানি, যারা সব দিকে দিতে পারে, যারা সব দিকে দক্ষ, আমি তাদের কথা বাদ দিলাম। যারা আমার মতো স্কুল লাইনের, শুধু ডেডিকেটেড স্কুল লাইনের ছেলে মেয়ে, তাদের পক্ষে এই সময় কম্পিটিটিভ লাইনে যাওয়া খুবই টাফ, সত্যিই টাফ। আর এখন যা প্রতিযোগিতা বাড়ছে, এখন যা মানে মানে চাপ, কাজের যে মানে চাহিদা, মানুষ যেভাবে লড়ছে, সেখানে আমার তো মনে হয় যে এখানে এ করাটা খুবই টাফ। তো পরীক্ষাটা তো অ্যাটলিস্ট নিলে সেটা তো ভালো। তো তোমার আমার কথায় কিছু হবে না, এইভাবে হয়তো একটা একটা করে জেনারেশন শেষ হয়ে যাবে, এটাই হয়তো আমাদেরকে চোখে দেখতে হবে। তো যাই হোক, ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, আমার আর ভালো লাগছে না করতে। আমার রাত থেকে সত্যিই খুব মন খারাপ, সারা রাত জেগে 4:30-5টার সময় ঘুমিয়েছি, এতটাই মন খারাপ লাগছে, এতটাই কষ্ট হচ্ছে, নিজেকে অসহায় লাগছে যে এই তো অনেক বছর, অনেকগুলো দিন আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর কবে, আর কবে দাঁড়াবো, আর কবে নিজের নিজের যোগ্যতা প্রমাণ করব। আমার মতো অনেকেই হয়তো এই অসহায়তায় ভুগছো, ও নিজেদের চারিপাশে অনেক দাদা দিদি সবাইকে দেখছো লড়াই করতে, নিজেরাও লড়াই করছো, নিজেরাও হয়তো অনেকের কথা শুনছো, শুনতে শুনতে একটা সময় হয়তো কান বন্ধ করে সংসার লাইফে ঢুকে যাচ্ছ, অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করছো, যেগুলো তোমাদের হয়তো একটা সময় হয়তো ড্রিমের আশেপাশে ছিল না। তো যাই হোক, কাদের কাদের আমার মতো এরকম অবস্থা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে, আর তোমাদের মতামত অবশ্যই জানিও। আজকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে, কালকে খুব কষ্ট পেয়েছি, তোমাদেরকে বারবার বলছি। জানি না আমার ভবিষ্যতে কি আছে, জানি না যে কতদিন এরকমভাবে থাকবো, এরকমভাবে চলবো। তো তোমরা পাশে থেকো, দেখা হবে আবার একটা কোনো ভিডিওয়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বাই।